প্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল হোয়াইট পেপারে। আজকে একটা সামাজিক বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে ভাইরাল এই শব্দটি এবং এই ভাইরালের সাথে যে আমাদের এখন সামাজিক মানসিকতা সেটা নিয়ে। রাজনীতি নিয়ে তো কথা অহরহ হচ্ছেই, হাজার মানুষ বলছে। অর্থনীতি নিয়ে কথা বলছে, বাণিজ্য নিয়ে কথা বলছে, পত্রিকায় লেখালেখি হচ্ছে, টেলিভিশনে এই নিয়ে কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় হচ্ছে এইসব নিয়ে। কিন্তু একটা বিষয় হচ্ছে, যদি একটি জাতির মনোকেন্দ্রে এমন কিছু প্রক্রিয়া তৈরি হয় যেগুলো খ্যাতি অর্জনের নামে একটা শুধু ধেয়ে যাওয়া, তার পেছনে ছোটা, এরকম একটা ভাবনার জন্ম দেয়। এই যে চিন্তাটা, এই চিন্তাটা কতটা ভালো কিংবা সঠিক নয় আমাদের জীবনে। বিশ্বের সকল মানুষের জন্য একই কথা। আমি উৎসাহী, আগ্রহী আমাদের দেশের যে প্রজন্ম এখন তরুণ, তাদের ব্যাপারে, তাদের এই চিন্তাগুলো নিয়ে কথা বলতে। এখন এমন হয়েছে মানুষের ভেতর খ্যাতি চাই, কিছু হলেই আমার নাম ছড়িয়ে পড়ুক দিক দিগন্তে। খ্যাতির আকাঙ্ক্ষা সব সময় আছে, থাকবে এই বিশ্বে, কিন্তু সেটা হওয়া উচিত তার ভালো কাজের ভেতর দিয়ে। ভালো কাজগুলো হতে পারে তার এরকম মানুষের জন্য সে কাজ করে, উপকারে লাগে। তার ভালো কাজগুলো হতে পারে সে বৃক্ষরোপণ করে, অথবা নদী খাল বিল সংরক্ষণে, অর্থাৎ প্রকৃতির সুস্থতায় যদি কেউ কাজ করে এরকম, অথবা নিজের জ্ঞান অর্জন কিংবা সৃজনশীল কাজ, সব কিছুর মধ্য দিয়ে অবশ্যই সে খ্যাতি অর্জন করবে। কিন্তু এখন খ্যাতি পেতে যেই একটা মনোবিকৃতি, আমি বলবো ভাইরাল হও, এটা না ভাইরাল হয়ে গেল। এটাকে আমার এক ধরনের মনে হচ্ছে ভাইরাস। ধরেন খুবই নোংরা কদর্য বিষয়, সেটা ছড়িয়ে দাও, সেটা কারণ মানুষ ওই কুৎসিত বিষয়ের পেছনে ছুটে সেগুলোকে মানুষ গ্রহণ করতে চায়। আমাদের ভাষায় হচ্ছে খায় বেশি, খায় ভালো। এই যে খাওয়াচ্ছে কি, এই খাওয়াতে গিয়ে ধরুন এখন চাইনিজ একটা অ্যাপ আছে টিকটকে নানা বয়সের মানুষ, এমনকি বয়স্করাও দেখছি, তারাও এরকম টিকটক করছে। অসুস্থ চিন্তাভাবনার তরুণীরা তো করছে, এবং সেখানে খুব অশ্লীল অশোভন ইঙ্গিত, এবং সোশ্যাল মিডিয়ায় এই যে অশ্লীল অশোভন ইঙ্গিত করে হাজির হওয়া, এই প্রবণতা একটা মহামারীর মতন। টিকটকের বাইরে ধরুন এমনিও ফেসবুকেও এমন কিছু কথা বলে যেগুলো শুনলে, যেগুলো দেখলে বোঝা যায় এখানে অসুস্থতা আছে। আজকাল নাটকে যেগুলো স্ট্রিমিং টিভি যেটা বলি, সেই নাটকেও এরকম কুৎসিত ইঙ্গিত থাকছে। এই প্রসঙ্গে একটা কথা বলতে ইচ্ছে করছে। আমার কবিতা গল্প লেখার এই জীবন তো শুরু 1979 সালের মার্চ মাস, সেখান থেকে দীর্ঘযাত্রা। কিন্তু টেলিভিশনের জন্য নাটক আমি শুরু করি 2006 সালে। তো ওই সময়টায় যে সুস্থ ধারার নাটকগুলো ছিল, আমার নাটক মানে হচ্ছে সাহিত্য নির্ভর, এবং বেসিক্যালি আমি একটু ভিন্ন অ্যাঙ্গেলের, যেটাকে অফ ট্র্যাক বলা হয়, সেই নাটকগুলো লিখেছি যথেষ্ট পরিমাণে সংখ্যায়। এই নাটকগুলো প্রচারিত হয়েছে এটিএন বাংলায়, 21 টেলিভিশনেও প্রচারিত হয়েছে। তো ওই ধারার পর এই সাম্প্রতিক বছরগুলোতে একটা যখন পরিবর্তন এলো, সেই পরিবর্তনটা কীরকম, মানুষের ভেতরে সাহিত্য নির্ভর জায়গাটা আর খুব থাকলো না। মানুষের মধ্যে খুব অগভীর চটুল ব্যাপারগুলো, সুড়সুড়ি দেওয়া ব্যাপারগুলো অনেক বেশি ভর করলো,
কোনো না কোনোভাবে সেগুলো ঢুকে গেল এই নাটকের জায়গায়। তখন সাহিত্য নির্ভর নাটকগুলো পিছিয়ে গেছে বাংলাদেশে। এটা আপনারা যদি এখন মানে মূল টেলিভিশন মাধ্যম সেটার কথা বলছি না, কারণ মূল টেলিভিশন মাধ্যমে এখন কয়জন টেলিভিশন দেখে, সব কিন্তু অনলাইনে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্কে, যেটাকে ডিজিটাল প্ল্যাটফর্ম বলা হয়, সেখানে এই নাটকগুলো হচ্ছে অসংখ্য, শত হাজার। এইগুলোতে এই প্রবণতা কুৎসিত, কদর্য। আমাকে তখন বলা হলো যে আপনি এখন সময়ের সাথে গা ভাসান, আপনি হচ্ছেন ব্যাকডেটেড, আপনার এই সাহিত্য মানে ঠিক আছে, কিন্তু নাটকের এখন যেই দর্শক, তাদেরকে ধরতে হলে এখন একটু একটু কৌশলে, একটু সুড়সুড়ি দিয়ে, একটু অন্যরকম, মানে আরে ভাই অন্যরকমটা কি? এই যে বুঝেন না, আজকাল এই ছেলে মেয়েরা ফ্রি মিক্সিং করে, ডেটিং করে, জিএফ কী রে ভাই? এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আচ্ছা, প্রেম তো করে, আমিও করেছি, অনেকেই করবে, সারা জীবন ধরে, সারা পৃথিবীর সমস্ত সভ্যতা জুড়েই প্রেমের ব্যাপার আছে। কিন্তু এখনকার কথা হচ্ছে যে প্রেম চলাকালীন অনেক কিছু আদান প্রদান হতে পারে, নেভার মাইন্ড, এটা আমি পরস্পর আনন্দ করেছি, আচ্ছা ঠিক আছে, ওই ব্রেকআপ হয়ে গেছে, এইটা কোনো ব্যাপার না। এই কেন ব্রেকআপ হলো? বলে ও না আমার কাছ থেকে একটু অন্যরকম সুবিধা বেশি নিয়েছে, ওর সঙ্গে আমি একটু কিছুদিন বেশি অন্যরকম করেছিলাম। অন্যরকমটা কী রে ভাই? এই অন্যরকমগুলো হচ্ছে শরীর কেন্দ্রিক ব্যাপার তো মানুষের থাকবেই। মানুষ তো জৈবিক প্রাণী, কিন্তু সেগুলোকে মানে প্রকাশ করার, মানুষের সামনে এভাবে বলবার কেন সেটা হয়ে পড়লো? কেন নিজেকে সুন্দর করে তার ঢেকে রাখার প্রবণতাটা থাকছে না, চিন্তাটা থাকছে না? যা কিছুই হচ্ছে আমি এসে বলে দিচ্ছি, আমি বিছানায় এই করছি, ঘরের ভিতর সে করছি, কিংবা ওই করতে চাই, এই করতে চাই, ইঙ্গিত দিয়ে এমন সব কথা। আমি বললাম যে এইরকম করে তো ভাই লেখা যায় না, এরকম করে তো সাহিত্য হয় না। কারণ আমার একটা নিজের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা হচ্ছে আমার সাহিত্যে আমি সবসময় যেটাকে আমি বলি যে জাতি গঠন, মানে জাতির মনোজগৎটা গঠন। সে গঠন বলতে কি আসলে? সে গঠন বলতে হচ্ছে কি, তারা যেন ধ্বংসাত্মক না হয়, তারা পড়াশোনায় মন দিয়ে জ্ঞান অর্জন করে, নিজের অর্থনৈতিক উপার্জনের ক্ষমতাটাকে শক্তিশালী করে, এবং সামগ্রিকভাবে এমন করে সমাজে ভূমিকা রাখবে যাতে করে সংঘাত না হয়, যাতে করে একে অপরের প্রতি ক্ষিপ্ততা না তৈরি হয়। এখন তো কিছু হলেই ভীষণ ক্ষিপ্ত, চারিদিকে খুব রেগে রেগে কথা বলে। আপনার সাথে কারো যদি রাস্তাঘাটে ন্যূনতম একটু ধাক্কা লাগে, কিংবা কোনো কারণে আপনি যদি অন্যের কোনো বিষয় একটু সউদ্যোগী হয়ে কথা বলেন যে বাবারে এটা ভালো না, খেকিয়ে উঠবে, কিন্তু চিৎকার করে উঠবে, কিন্তু আপনাকে সেই জায়গাটা দেবে না। মনে হবে যে তারা আপনার জনম শত্রু, কাটরে মারুরে ধররে। এই যে অদ্ভুত একটা প্রবণতা, এই সব প্রবণতাগুলো কিন্তু ওই যে দেখুন, মানুষের গঠনমূলক জায়গাটা অনেক নষ্ট হয়ে গেছে। একটা সিংহভাগ শ্রেণীর চিন্তা শক্তির যে গঠনমূলক জায়গাটা খুবই নাজুক, খুবই ভঙ্গুর, কোথাও নষ্ট হয়ে গেছে। এই যে নষ্ট হয়ে গেছে, এখানেই সমস্যাটা। এই শ্রেণীটাই, এই যে ধরুন অস্থিরতা, ভাইরাল হব, নেতিবাচক বিষয় নিয়ে নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপারগুলোকেও প্রকাশ করে, এগুলো হচ্ছে যেন এক ধরনের গ্রাফিক, যেটা ব্লু ফিল্ম বলা হয়, এই নীল দংশন, এটা একটা সমাজকে অসুস্থতার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। সেই জায়গায় আমাদের থামা দরকার। আমি যেহেতু একটা সময় পার করেছি, সুতরাং ছোটদের কিছু ব্যাপার নিয়ে একান্ত কথা বলতে গেলে মানুষ বলবে যে না এটা আপনার জন্য উচিত হয়নি। এটাও ঠিক মানি, কিন্তু এমন কিছু বিষয় আছে যেগুলো নিয়ে কথা
না বললেই নয়। ধরুন এই সাম্প্রতিক কি এইচএসসির রেজাল্ট বেরোলো, ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, সেখানের এক ছাত্রী নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে অনেক কথা বলে ফেললো। আমি অবাক হলাম যে সাংবাদিকরা ইন্টারভিউ করছে, তারা শিক্ষার মান, কোন বিষয়টা নিয়ে সে পড়তে চায়, অথবা কেমন ধরনের সে ফলাফল আশা করেছিল, অথবা কেন এরকম ফলাফল হলো না, ফলাফল হওয়ার পিছনে তার কী ধরনের পরিশ্রম প্রয়োজন ছিল অথবা সে করেছে, এগুলোর কোনো ধার কাছ দিয়ে মূলত নেই। সেই ফলাফলের সাথে বয়ফ্রেন্ডের গল্প, তার বয়ফ্রেন্ড কত টাকা হলে সে আগামীতে তাকে বিয়ে করবে, সংসার পাতবে, বাবা মা জানে কি না, অর্থাৎ পুরো ব্যাপারটা তার এই প্রেম বিষয়ক। পরে আবার দেখা গেল সেই মেয়েটি ইন্টারমিডিয়েট পাশ করা নয়, সে কেবল কলেজে উঠেছে, অর্থাৎ ভাইরাল হওয়ার জন্য সে ভিকারুন্নেসার ক্যাম্পাসে গিয়েছে। এখানে আমি ভিকারুন্নেসার কথাটা বললাম যেহেতু ঘটনাটা ঘটে গেছে এবং সবাই জানে, নির্দিষ্ট করে একটি কলেজের ব্যাপারে আমার বলবার কিছু নেই। এইটা হচ্ছে না একটা মানে এক্সাম্পল, প্রতীক হিসেবে যদি নেই সমাজচিত্রে, তাহলে সেটা, এই সমাজচিত্রটি খুবই সুস্থ নয় এখন। এইখানে দরকার প্যারেন্টিং। প্যারেন্টিংটা হচ্ছে যে পিতামাতা কীভাবে তার সন্তানকে গঠনমূলকভাবে গড়ে তুলবেন, পিতামাতাকে ভাবতে হবে। ভাববার দিন এসে গেছে, এই দিনগুলো ফুরিয়ে যাচ্ছে। এইখানে ধরুন পিতামাতা যেমন প্রভাব বিস্তার করতে পারে সমাজের নানাবিধ সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো, সুস্থ ধারার কর্মকাণ্ডগুলো প্রভাব বিস্তার করতে পারে। সমাজ কাঠামোকে স্কুলের পক্ষ থেকে এই শিক্ষকরা সেইখানে বিপুল এবং ব্যাপকভাবে ভূমিকা পালন করতে পারে। আমি একজন সিনিয়র সিটিজেন হিসেবে সবার কাছে এই আহ্বানটা রাখবো, দেখুন ভাইরাল শব্দটিতে এমনভাবে ঝুঁকে যাবেন না। এই ভাইরালের ভাইরাস বহন করে নিজের জীবনকে কদর্য করে তুলবার কোনো প্রয়োজন নেই। প্রচুর পড়াশোনা করুন। এই যে সেলফোন, স্মার্টফোন থেকে অনেকটা সময়ই নিজেকে দূরে সরিয়ে রাখুন। একান্ত দরকার না হলে এই সেলফোনের কাছে আসার দরকার নেই। ছোট করে বলি, আমার বাসায় যিনি হেল্পিং হ্যান্ডস, এই মেয়েটির বয়স কীরকম হবে মনে হয় 26, এর মধ্যে সে 3 সন্তানের মা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে আমার স্ত্রীকে বলেছে, আন্টি আপনি তো চাকরি করেন না, বাসায় বসে থাকেন, টিকটক করলে কিন্তু ওখান থেকে আপনি পয়সা আয় করতে পারবেন। ফলে আমার বাসায় যে হেল্পিং হ্যান্ডস, সে আমার স্ত্রীকে বাণিজ্যিক বুদ্ধি দিয়েছে টিকটক করে পয়সা আয়ের জন্য। পরে বুঝতে পারলাম আমরা, এই মেয়েটির নিজের টিকটক অ্যাকাউন্ট আছে। এখন সে কী করে, রাত জাগে, টিকটক করে, ঘুম চোখে ওরকম রেখে আবার ঘুম থেকে উঠে আমাদের বাসায় আসে সকাল 8:30 নাগাদ, ঘুম ভাব থাকে। এসে কাজের মধ্যে তাড়াহুড়া করে ফোন বাজে, দ্রুত গতিতে ধরে, মানে ভীষণ মাপের একজন ভিআইপি। সে ফোনটা না ধরলেই না, পটল কাটছে, আলু ছিঁড়ছে, ফোন টেন করে কাঁধে নিয়ে হ্যাঁ হ্যালো এভাবে কথা বলছে। আজীব ব্যাপার। তো কোনোদিন না এলে আমি আমার স্ত্রীকে বলি, তোমার টিকটক মেয়েটিকে এলো। এখন দেখুন যে বাণিজ্যিক বুদ্ধি খুব ভালো, অবশ্যই বাণিজ্য করবে না কেন, টিকটক করেও যদি কেউ আয় করতে পারে নিশ্চয়ই করুক। কিন্তু এই যে অস্থিরতা, সোশ্যাল মিডিয়ায় এনগেজ থাকা, এই মেয়েটির যেমন একটা কাজ আছে, এখানে তো একটা কাজ না, কিন্তু সার্বক্ষণিক টেলিফোনটা, সেলফোনটা ওর সাথে থাকতে হচ্ছে। এই মেয়েটিও একটি প্রতীকী ঘটনা, মানে একটি ঘটনা কেস স্টাডি হিসেবে যদি নেই, তাহলে এই ঘটনাটা সমাজের নানাখানে, নানাভাবে, নানা ধারায় বিরাজমান। ওই যে খ্যাতি, আমি একটা নাটক লিখেছিলাম খ্যাতি, এটা এটিএন বাংলায় ঈদের সময় প্রচারিত হয়েছিল, সম্ভবত 2007 সালে। এইখানে ছিল যে এক তরুণ খ্যাতির জন্য এমন পাগল যে টেলিভিশনে একটু যদি মুখ তার দেখাতে পারত, এই
চরিত্রে ছিল আনিসুর রহমান মিলন আর সুমাইয়া শিমু নায়িকা। আমার প্রথম নাটক এটাও টেলিভিশনে, এবং আমার টেলিভিশন নাটকের প্রথম নায়ক নায়িকা আনিসুর রহমান মিলন এবং সুমাইয়া শিমু। গল্পটা হচ্ছে এরকম, সেই তরুণ সে তখন নিজে চিন্তা করলো যে আচ্ছা, যদি আমি বাজারে যাই, বাজারেও তো টিভি রিপোর্টিংয়ের জন্য লোকজন আসে, তাহলে এখানেও দেখা যাবে যে আমাকে কেউ ক্যামেরা শ্যুট করলো, ইন্টারভিউ নিল, তাহলে তো আমি টেলিভিশনে খ্যাতি পেয়ে যাব। এরকম নানাভাবে কেউ পাবলিক মিটিংয়ে যাব। অবশেষে তার একটা ঘটনাচক্রে বাজারের ইন্টারভিউ নেয় এবং সে সারা গ্রাম জুড়ে প্রচার করে যে আমাকে টেলিভিশনে দেখাবে। এবং এবং সে ঢোল বাদ্য বাজিয়ে বন্ধু বান্ধব নিয়ে পুরো গ্রাম জুড়ে প্রচার করে আজকে রাত্রেবেলায় টেলিভিশনে দেখাবে। তো সবাইকে নিয়ে বসে একেবারে যে এই নাটকের পরে আমাকে দেখাবে। যখন বাজারের খবর এলো, তো তখন দেখা গেল যে তাকে কেটে অন্য এক বয়স্ক মহিলার ইন্টারভিউ করছে, আর তার শুধু হাত ঘড়িটা দেখা যাচ্ছে। তখনও সে বলছে ওই হাত ঘড়িটা না, ওইটা আমার। এই খ্যাতি নাটক। তো আমার তখন স্ট্রাইক করেছিল ওই সময় যে মানুষের মধ্যে একটা এই কামনা আকাঙ্ক্ষা ডিজিটাল মিডিয়া আসার মানে অদ্ভুতভাবে বেরিয়ে আসছে। এইটা এখন একটা ভাইরাসে পরিণত হয়েছে। এখন তো 2025 অন্যরকম সময়, তাই না? অগ্রগতি হয়েছে নানা কিছু, হাতে হাতে স্মার্টফোন। তো এই ভাইরাস থেকে নিজেকে নিষ্কৃত রাখা খুব জরুরি। এখানে খুব জরুরি হচ্ছে প্যারেন্টিং, অর্থাৎ পিতামাতা কীভাবে সন্তানদেরকে সুস্থভাবে ইতিবাচকভাবে গড়বেন, সেই ভূমিকাটা নেওয়া খুব জরুরি। প্রিয় দর্শক, ভালো থাকুন। আজকে এই বিষয় নিয়ে কথা বললাম, আগামীতে আমি আবার অন্য বিষয় নিয়ে কথা বলতে আসব। মূলত তো আমি দেখুন রাজনৈতিক অ্যানালিস্ট ছিলাম দীর্ঘ বছর, জার্মান অ্যাম্বাসির শিখি শতাব্দী। পরে আমি বিমস্টেকের সদর দপ্তরের উপদেষ্টা ছিলাম। ফলে আমার জীবনটাই গেছে পড়াশোনা, ইন্টারন্যাশনাল রিলেশনস, আবার এই কূটনৈতিক কার্যক্রমে। মূলত তো আমি হচ্ছি রাজনৈতিক বিশ্লেষক, নিরাপত্তা বিশ্লেষক, কিন্তু আমি তো সমাজকর্মীও, সাহিত্যিক হিসেবে, কবি হিসেবে, গল্পকার হিসেবে। ফলে আমার এই দায়বদ্ধতা থেকে আমার এই কথাগুলো বলা আপনাদেরকে। আমার কথা যদি ভালো লাগে, আমার সঙ্গে থাকবেন আপনারা আমার কথা শুনবার জন্যে। আমার হোয়াইট পেপার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং আমি চেষ্টা করব আপনাদের সামনে গঠনমূলক কথা নিয়ে আবারও হাজির হতে। আপনার শুভেচ্ছা, সকলের সুস্থতা আমি কামনা করছি।